বিধান বলো, এই চালু অরিজিৎ। আচ্ছা স্যার, আপনি বললেন যে ৭২টার মতো গ্রাম, ৭৬টা গ্রামে ঘুরেছেন এবং প্রায় ৩২-৩৩টা গ্রামে আপনি চাঙ্গান পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস আমরা ৩-৪টে গ্রাম কাল থেকে আজ পর্যন্ত ঘুরে দেখলাম, এদের মধ্যে, এদের নৃত্যের মধ্যে কিছু গঠনগত বৈচিত্র্য রয়েছে। সেগুলো কি মানে এরা কি নিজেরা তৈরি করেছে, নাকি এদের পূর্বপুরুষ দের মানে আবহমান পদ্ধতিতে এটা এসছে? এই সম্পর্কে কি আপনি কোনো ক্ষেত্র সমীক্ষা করেছেন? দেখুন, দু রকমের নাচ হয়, একটা ধ্রুপদী আর একটা হচ্ছে আপনার লোক আঙ্গিক। ধ্রুপদীটা শিখতে হয়, তার গঠন বৈচিত্র্য, নাচের মুদ্রা, তার গুরু বা যেমন ওড়িশি নাচ থেকে আরম্ভ করে তারা শেখে। আর এদের যে সমস্ত নাচ, এরা জন্মের পর থেকে এরা নাচতে নাচতেই শেখে। অর্থাৎ এদের কেউ শেখায় না, এরা দেখতে দেখতে, ধরুন যে লোকটা চাং নাচ করছে, সে তার বাবাকে দেখেছে, সে তার কাকাকে দেখেছে, তার দেখে করেছে। তবে একটা বিষয়, যে আজকের কিছুটা আধুনিকতা এসেছে সব জায়গায়, তার থেকে তো বাদ নেই শবররাও। ঝাড়গ্রামের উপকণ্ঠে যে সমস্ত শবর টোলা বা বসতি রয়েছে, সেখানেও ওই বিবিধ ভারতী বাজছে, সেখানেও টিভি বাজছে, ইত্যাদি ইত্যাদি। এবং তার মধ্যে দিয়ে নানা রকম কোমর বেঁকানো আধুনিক অনুকরণ, নাচের মুদ্রা, সেগুলোও যে তাদের মধ্যে যায়নি এমন নয়। সেক্ষেত্রে কোনো কোনো জায়গাতে হয়তো তার কোনো রিফ্লেকশনও পড়তে পারে। তবে এটা মূলত ওদেরই পুরুষানুক্রমে, এবং এর মধ্যে এরা কোনো গুরু রেখে শেখে এমন কোনো ব্যাপার নেই। আর একটা জিনিসও আমি দেখলাম, চাং গানের মধ্যে ভাষাগত প্রচুর বৈচিত্র্য রয়েছে। যেমন কিছু গান রয়েছে, কালকে বললেন উনি উড়িয়া ভাষায় গাইছেন, কিছু গান বাঙালি বা সুবর্ণ রৈখিক ভাষা যেটা। তো এই ধরনের কত ধরনের ভাষার চাং গান আপনার চোখে পড়েছে? না, সেটা তো থাকবেই, কারণ তারা যে জায়গাটায় বসবাস করে, এই জায়গাটা হচ্ছে একটা কি বলবো, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের একটা সীমান্ত। ফলে বিভিন্ন আমাদের ভাষাতত্ত্ববিদেরা বলেন প্রতি 20 কিলোমিটার অন্তর ভাষা পরিবর্তন হয়। ফলে এখানে অনেকগুলো ভাষা, অর্থাৎ সুবর্ণরৈখিক ভাষা রয়েছে, যেটাকে সীমান্তরাঢ়ী ভাষা বলে। আমরা সুবর্ণরৈখিক এখন ব্যবহার করছি। গিরিয়াসন বলতেন ওয়েস্টার্ন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা আছে। সঙ্গে সঙ্গে এই এলাকাটা, যে এলাকায় আমরা ক্ষেত্র সমীক্ষা করছি, ওয়ান্স আপন এ টাইম এটা উড়িষ্যার মধ্যে ছিল। তাই উড়িষ্যার যে ওড়িশি কালচার, এখানকার মন্দিরে আমরা দেখতে পারি উড়িয়া রেখো দেউলের আমরা ছাপ দেখি। উড়িষ্যার যে কালচার, উড়িষ্যার যে ভাষা, সেটাও এর মধ্যে রয়েছে। তারপরে এদিকটা ঝাড়গ্রাম পেরিয়ে গেলে এখানে একটা ভাষা আছে কুর্মীদের বাস, কুরমালি ভাষা। সেই কুরমালি ভাষাও এখানে রয়েছে। ফলে তাছাড়া পিওর বাংলা ভাষা তো রয়েইছে। এই সবগুলোর মিক্সচার হয়েই একটা করাপ্ট ল্যাঙ্গুয়েজ, মিশ্র ভাষা দেখেছি আমরা। আর সেই ভাষাগুলোই এই গানের মধ্যে প্রতিভাত হয়েছে। ঠাকুরকে দেয়। এখানে সংস্কৃতির, অনার্য সংস্কৃতি আর ব্রাহ্মণ্য সংস্কৃতির সুস্পষ্ট পার্থক্য আমরা দেখতে পাই। আর এই চিকিৎসা পদ্ধতি, এরা আজও কোনো রোগ অসুখের জন্য খুব কম ক্ষেত্রেই ওরা ডাক্তারের কাছে যায়, বায়োলজিক্যাল কজ স্মরণ করে। তবে ওরা বনের যে হার্ব বা টিউবারাস রুট, বনের যে মূল, শেকড়, পাতা, এরই উপরে ওরা নির্ভরশীল, মূলত এর উপরে নির্ভরশীল। এখন আমার কাছে এমন উদাহরণ রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নয়াগ্রামের কাছে নলগজা বলে একটা জায়গায় মিলিটারি ক্যাম্প ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই সময় এক সাহেব সৈনিককে সাপ, যেহেতু জঙ্গলের মধ্যে স্নেক বাইট হয়, সাপ কামড়ায়, এবং সে প্রায় মৃত্যু পথযাত্রী, মুখ দিয়ে গেঁজলা উঠে যায়, চিকিৎসা নানা রকম হয়েছিল। কিন্তু সেই ক্যাম্পে কাজ করতো একটি লোধা ছেলে। সেই লোধা ছেলেটি পরে এসে বলে যে আমাকে একবার দেখতে দেওয়া হোক, আমি একটু দেখব। তখন ওরা বলে যে মরে তো যাবে, আর কি করা আছে দেখুক। তারপরে জঙ্গল থেকে শিকড়, মূল, গাছের পাতা এনে বেটে খাইয়ে দেয়।
এবং কিছুক্ষণ পর সেই সাহেবের জ্ঞান ফিরে। তারপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, ইংরেজরা ভারতবর্ষ থেকে চলে গেল, তখন ওই ইংরেজ সৈনিক একে, ওই যে লোধা ছেলেটিকে বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তোমাকে আমি কিছু গিফট বা উপহার দিতে চাই, টাকা কড়ি। বললো, না সাহেব, টাকা কড়ি দিয়ে কি করবে, তো আমি মদ খেয়ে দেবো দুদিন পরে, টাকার কোনো দরকার নেই, কোনো জিনিস দাও। সে যাবার সময় তার ডবল ব্যারেল গান দোনলা বন্দুকটা দিয়ে গেছিল। এবং নয়াগ্রাম থানার পড়াশুয়া গ্রামে ইন্দ্রভক্তা, আমি ক্ষেত্র সমীক্ষায় গিয়ে যখন বলি, তখন সে তার ঘরের চালের থেকে ওই বন্দুকটা বের করে এনেছিল, ডবল ব্যারেল গান। আজকে আর সেটা ঠিক ওকে যে অবস্থায় আছে। আমি পরে নয়াগ্রাম ওসিকে বলেছিলাম, উনি বললেন, থাক, ওটা আর অচল, ওটাকে সে যেমন আমরা কাপ মেডেল খেলাতে পাই, ওটাকে সে প্রাইজ হিসাবে রেখেছে। ইন্দ্রনাথ ভক্তা, সে মারা গেছে, তার ছেলে আছে, ও শীতলা পৃষ্ঠ ছিল ওখানকার, পড়াশিয়া নয়াগ্রামে। এরকম আছে। ফলে ওরা ওই তন্ত্র মন্ত্র মেডিকেল রিলিজিয়াস বিলিফ নিয়েই থাকে। প্রিস্টদের ভূমিকা সেখানে নেই, সেখানে তাদের মেডিসিন ম্যান আছে। তারা ঝাড় ফুঁক, তন্ত্র মন্ত্র, শিকড় বাকর দিয়ে তারা করে। হ্যাঁ, সেটা তো প্রিস্ট যারা পুজো করে, তারা যখন শীতলা পূজাতে তারা নিজের জানু কেটে, তার সঙ্গে বেলকাঁটা দিয়ে নিজের দক্ষিণ জানু কেটে, তার সঙ্গে আতপ চাল মিশিয়ে তারা ঠাকুরকে নিবেদন করে। মানে একদা তারা যে এই ঠাকুরকে নররক্ত দিত, তার এটা মিনিয়েচার বা প্রতীকী দৃষ্টান্ত। এবং সেই প্রিস্ট কখনোই ইঞ্জেকশন নেয় না, কারণ তার রক্তটা যেহেতু দেবীকে দেয়, তার রক্তটা পলিউটেড হয়ে যেতে পারে। এরকম অনেক লোকবিশ্বাস এদের মধ্যে আছে, ক্ষেত্র সমীক্ষায় পাওয়া যাবে। ফলে এই উপজাতিটাকে নিয়ে কাজ করার, তাদের জীবন, তাদের গান বাজনা, তাদের সংস্কৃতি নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। এবং যেটা করলে বাংলার সংস্কৃতির একটা নবদিগন্ত উন্মোচিত হতে পারে। এরা তো অ্যাগ্রোবেস্ট ট্রাইব নয়, এরা তো চাষবাস করে না, এরা তো শিকারই করে মূলত। আমরা যদি গভীর জঙ্গলের মধ্যে দেখি রুক্ষ তাম্রাবহ শরীর, কাঁধে হচ্ছে টাঙ্গি, হাতে তীরধনুক, তাহলে এটা অবশ্যই আমরা বুঝে নেব যে কোনো লোধা। ফলে শিকারের কথা তো এদের গানের মধ্যে আছে। যেমন ডিবির বাজনা বাজে, কিসের বাজনা বাজে, 12 রাজা 13 সিপাহী শিকারে সাজে, এরকম গান অনেক আছে। আমি একটা বললাম আর কি, এগুলো শিকারের সময় এরা গান করে। এই গানে ধরুন আপনার ওদের পালা গান ছিল আগে। হ্যাঁ, পালা গান, সেটা আমি সেই পালা গানগুলোকে পেয়ে আমি সেগুলোকে রিজুভেনেট বা পুনর্জাগরিত করার চেষ্টা করেছিলাম নিজে। সেটা হচ্ছে এদের 3টে পালা, একটা হচ্ছে সবরই, একটা হচ্ছে চড়িয়ানি, আর একটা হচ্ছে আপনার ললিতা সবর পালা। এই 3টে পালার মুখ্য চরিত্র কিন্তু সবর বা লোধারা। এদের এক সময় এটাই ছিল এই এলাকার, জঙ্গলমহল এলাকার শ্রেষ্ঠ বিনোদন। রাত্রের দিকে সন্ধ্যের পর এই পালা গান গীত হতো। হ্যাঁ, তিনটে লোকযাত্রা পালা, যে 3টে লোকযাত্রা পালা আমি পেয়েছি, একটা সবরই, একটা চড়িয়ানি, একটা ললিতা সবর পালা। এই 3টা পালাই কেন্দ্রীয় চরিত্র সবরদের নিয়ে। এবং এই পালার মধ্যে দিয়ে তাদের অবস্থান, তাদের ভৌগোলিক পরিসীমা, তাদের অলংকার, তাদের সম্পর্কে সমাজের ধারণা ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়, যেগুলো নিয়ে আমি লিখেছি, হয়তো বই আকারে প্রকাশ করা যায়নি। তো এই পালাগান ছিল, এবং এটাই ছিল জঙ্গলমহলের, মানে সবর অধ্যুষিত এলাকার শ্রেষ্ঠ বিনোদন। রাত 9টা 10টায় হারকিন জ্বালিয়ে
জঙ্গলের পাতা দিয়ে মঞ্চে তারা গান শুরু করতো, গোটা রাত ধরে চলতো। আর বাঁশবন, কাশবন, জঙ্গল দিয়ে মানুষের ঢল নামতো। আজকে সেগুলো আর নেই, আজ সেগুলো অবলুপ্ত। এই পালা গানগুলো মূলত কি মানে বেশ কি ছিল, মানে গল্প কি ছিল? মূলত তার স্টোরিটা ছিল শবরদের নিয়ে, মানে জীবন নিয়ে। তাদের শবরদের জীবন নিয়ে। যেমন পুরীর জগন্নাথ আদিতে শবরদের দেবতা, সেই জগন্নাথের নাম ছিল নীলমাধব, কিভাবে সেটাকে হরণ করে নিয়ে গেল ব্রাহ্মণ সন্তান, এই সব তথ্য রয়েছে ললিতা শবর পালায়। যার জন্য তারা আজও ব্রাহ্মীণ হেটার। আচ্ছা। তারা ব্রাহ্মীণ, তাদের ঠাকুর ব্রাহ্মণরা নিয়ে পালিয়েছিল বলেই তারা ব্রাহ্মণদের এখনো। এই নিয়ে পালানোর গল্পটা একটু বলুন। নিয়ে পালানোর গল্প তো দীর্ঘ গল্প। তা সে ইন্দ্রদুম্ন রাজা এক সময় স্বপ্ন দেখেছিলেন যে তার আরাধ্য দেবতা, সেই আরাধ্য দেবতা কোনো শবরের ঘরে আছে। তিনি স্বপ্নর্থিত হয়ে ওই দেবতাকে খোঁজার জন্য চারিদিকে লোক পাঠান। 3 দিকের দূত ফিরে আসে, কিন্তু পশ্চিম দিকে যে দূত গেছিল সে ফিরে আসে না। সেই দূতের নাম ছিল বিদ্যাপতি। সে গভীর জঙ্গলে প্রবেশ করে একটা কুটির দেখতে পায়, এবং সেই কুটিরে গিয়ে দেখে একটি পরমা সুন্দরী কন্যা, সেটা হচ্ছে জারা শবরের কন্যা, তার নাম ললিতা। দিয়ে সেখানে সে জল খায় এবং রাত্রি যাপন করে। বেশ কয়েক রাত্রি থাকার পর দেখে প্রত্যেক দিন গভীর রাত্রে কিছু ফল মানে জঙ্গলের মূল নিয়ে, টিউবারাস রুট মূল নিয়ে ওই যারা শবর বেরিয়ে যেত আর ভোরবেলা আসতো। এর সন্দেহ হয় যে কোথায় যায়, কিন্তু ললিতা বলে না। পরবর্তীকালে ললিতার সঙ্গে এর বিয়ে হয় এই ব্রাহ্মণ সন্তানের, এবং যেহেতু সে জামাই, তাই অনেক করে যারা শবরকে বলায়, বলল হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব কোথায় যাই, কিন্তু এমনি নিয়ে যাব না, চোখ বেঁধে নিয়ে যাব, কারণ তোমাকে রাস্তা দেখাবো না, আমি নিয়ে যাব চোখ বেঁধে। চোখ বেঁধে নিয়ে যায়, কিন্তু এই ব্রাহ্মণ সন্তান খুব চালাক ছিল, পকেটে সর্ষের বীজ নিয়ে যায়, বীজ ফেলে ফেলে যায়। ঠিক আছে। তো আপনি যে এই বললেন যে আপনার লাভে প্রেমের গান, এর গান, শিকারের গানও তো আছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই এই আছে, বিষয়ে- কারণ এই উপজাতিটাই তো শিকারজীবী, শিকারই তো এদের জীবন, এবং শিকার করেই তো এরা গ্রাসাচ্ছদন করে। ফলে এদের গানের মধ্যে শিকারের গান বা শিকারের কথা রয়েছে। এই যে এরা এই বিষয়টা একটু বলবেন। ওরা তো এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনার প্রায় লুপ্ত প্রায় জাতি বলে গণ্য করে। এই লুপ্ত প্রায় জাতি, ওদের এই সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, ভারতবর্ষের মধ্যে এবং সমস্ত পূর্ব ভারতে এরা প্রায় লুপ্তপ্রায় উপজাতি বা জনজাতি। এবং ভারত সরকারের যে মন্ত্রক, উপজাতি মন্ত্রক আছে, আদিবাসী মন্ত্রক আছে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে যেটা বলা হয়েছে সমস্ত পূর্ব ভারতে 3টে পিটিজি গ্রুপ, প্রাইমারি ট্রাইব গ্রুপ আছে। সেটা হচ্ছে লোধা, বীরহোর এবং টোটো। এরা একেবারে লুপ্তপ্রায় জনজাতি, এবং 2011 সেন্সাস অনুযায়ী এদের জনসংখ্যা 60,000 সামথিং আর কি। 60,000। এদের যে সমাজে চাং গান সম্বন্ধে চাং হ্যাঁ, সম্বন্ধে- চাংটা হচ্ছে এদের একম এবার দ্বিতীয়ম নাচ। আমরা জানি যে বিশেষজ্ঞরা বলেন কোনো জাতি পরিচিত হয় তার সংস্কৃতির মধ্যে দিয়ে। যখন তার সংস্কৃতিটা ধ্বংস হয়ে যায়, জাতিটাও বিলুপ্ত হয়ে যায়। এটাই হচ্ছে ইতিহাস। তা এদের একমাত্র বিয়ে, শ্রাদ্ধ, তারপরে দেবদেবীর পুজো, সবটাতে এদের একটি মাত্র নাচ গান, সেটা হচ্ছে চাং গান। যেমন আমরা সাঁওতালদের দেখেছি, আদিবাসী, তাদের নানা রকম শিকারের একরকম গান, বিয়ের সময় একরকম গান, শালগাছের যখন পুজো করে তার একরকম গান, নানা রকমের গান তাদের রয়েছে। মুন্ডাদের মধ্যেও নানা রকমের গান নাচ রয়েছে, কিন্তু এদের চাং ছাড়া আর কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে প্রায় 76টা লোধা গ্রামে সার্ভে করে দেখেছি যে 23টা জায়গায় আমরা চাং পেয়েছি, কিন্তু সেটা খুব ইরেগুলার ওয়েতে বা বিচ্ছিন্ন অবস্থায়। তার মানে চাংটা তাদের খুব ক্ষয়িষ্ণু অবস্থায় আছে, লুপ্তপ্রায়। এদের মানে অনুসন্ধান করতে গিয়ে জেনেছি যে যদি এই উপজাতির একমাত্র
নাচ লোকাঙ্গিক হয় এই চাং নাচ, তাহলে আজকে এর এই দৈন্যদশা কেন? আমি পূর্বেই বলেছি এরা নিদারুণ দারিদ্র্যের মুখোমুখি, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। তাই একটা জায়গায় আমরা দেখেছি, অনেক জায়গায় সার্ভে করে দেখেছি যে এদের মধ্যে চাংটা লুপ্তপ্রায়, অর্থাৎ এটাকে মেনটেন করা বা চাং নাচটাকে চালিয়ে যাওয়ার জন্য যে আর্থিক স্বাচ্ছন্দ্য সেটা এদের নেই। মানে একটা জিনিস, আমরা চাং নাচের বিলুপ্তির জন্য বা বিলুপ্তপ্রায় একটা আঙ্গিকের জন্য আমরা বুঝেছি যে পভার্টি বা দারিদ্র্য একটা প্রধান কারণ। একটা জনজাতি যার নুন আনতে পান্তা ফুরায়, যে খেতে পায় না, যে পড়তে পারে না, মানুষের প্রাথমিক যে তিনটে জিনিস খাদ্য, অন্ন, বস্ত্র, সেটাই এদের প্রায় নেই। তারা গান বাজনা করবে কি করে, চাং একটা বানাবে কি করে তার রিহার্সাল করবে কি করবে, এইরকম একটা ব্যাপার। তবু জাতিটি যখন আছে, লোক যখন আছে, তার সংস্কৃতি থাকবে, তা না হলে তো হয় না। তাই এদের সংস্কৃতি সেই চাং গান, কোনো রকমে ওরা সেটাকে আজও বাঁচিয়ে রেখেছে। যে গ্রামগুলোতে নেই, তাদের কোনো উৎসব অনুষ্ঠান হলে যেখানে আছে সেখান থেকে তারা নিয়ে এসে তারা সেটাকে মঞ্চস্থ করায়। আচ্ছা, আমি বলছিলাম যে এই যে ধরুন এই উৎসব, যে আপনি বললেন বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, জন্ম বা বিভিন্ন দেবদেবী যে পুজো পার্বণে চা ইউজ করে, মানে সেখানে ধরুন যে গ্রামে হয়, তাহলে সেই গ্রাম এরা কি বাইরে থেকে নিয়ে আসে, লোক নিয়ে আসে? হ্যাঁ, ওরা পারফর্ম করার জন্য নিয়ে আমি বললাম ৭৬টা গ্রামের মধ্যে ২৩টায় পেয়েছি। সেই ৭৬টা গ্রামের যেখানে হয়, এই ২৩টা গ্রাম থেকে চাঙের দলকে ওরা নিয়ে যায়। নিয়েই যায়, এটা মাস্ট, হ্যাঁ, এখনো হ্যাঁ, নিয়ে যায়। এখনো নিয়ে যায়। আচ্ছা। এই আমাদের ঝাড়গ্রামে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে ১৫ কিলোমিটার দূরে একটা গ্রাম আছে বাগঝাঁপা। ওই বাগঝাঁপা গ্রামে লোধারা বাস করে, অনেক আছে। সেখানে কোনো অনুষ্ঠানে আমি গেছিলাম, একটা অনুষ্ঠানে, সেখানে দেখলাম একটা পুজোতে ওরা চাং নাচ নিয়ে এসছে নয়াগ্রামের পাথরডোহরা থেকে। নয়াগ্রাম ব্লকের পাথরডোহরা থেকে চাং নাচের টিম ওরা নিয়ে এসছে বাগঝাঁপাতে। এরকম হয়। এই চাং গান, মানে এই গানের আমরা বিভিন্ন যে গান আছে আর কি দেখছিলাম, আপনার এই গানে কি শ্রেণী বিন্যাস আছে আলাদা? হ্যাঁ, তা তো মানে আছেই। বিয়ের গান আর আপনার জন্মদিনের গান বা শ্রাদ্ধের গান কি এক? না, না। প্রশ্ন। তো এই যে এরা জঙ্গলে থাকে, মানে এরা কি জঙ্গল থেকে নিজেরা আসতে চায় না, না মানে আমাদের উদ্যোগ নেওয়া হয়নি এরকম? কথা হচ্ছে যে উদ্যোগ এখন সরকারি এবং বেসরকারিভাবে অনেকটাই নেওয়া হয়েছে। এদের জন্য পৃথক সেল, পৃথক মন্ত্রক ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু এখনো পর্যন্ত ওদের মেন স্ট্রিম বা মূল স্রোতে ফিরিয়ে আনা যায়নি। কিছুটা আপনি যেটা বললেন, এদের মানসিকভাবে এরা কিন্তু মানে দুটো জিনিসের উপরে তো নির্ভর করে, হেরিডিটারি আর এনভায়রনমেন্ট। হেরিডিটির দিক থেকে এদের মনের মধ্যে এখনো জঙ্গল, বন, এটা তাদের মনের মধ্যে গেঁথে গেছে। তাই তারা জঙ্গল থেকে আসতে চায় না। আমরা দেখেছি কিছুদিন আগেও ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে আইটিডিপি প্রজেক্টে তাদের জন্য বাড়ি করে দেওয়া হয়েছে, তাদের গরু দেওয়া হয়েছে, কিন্তু তারা সেগুলোকে বিক্রি করে আবার জঙ্গলে ফিরে গেছে। কিছুটা মানসিকতা, জঙ্গলটা তাদের মনের মধ্যে গেঁথে গেছে, আর কিছুটা সুসভ্য জীবন বা মানুষ সম্পর্কে তাদের একটা ঘৃণা, তাই স্বেচ্ছা নির্বাসন। স্যার, এই লোধা সম্প্রদায় সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, লোধা, মানে কারা লোধা? কথাটা হচ্ছে কারা লোধা, সেটা যদি তাত্ত্বিক কথা বলেন তাহলে লুব্ধক থেকে লোধা। লুব্ধক মানে হচ্ছে শিকারী, প্রকৃতপক্ষে এরা হান্টিং ট্রাইব বা শিকারজীবী, এবং আজও এই একবিংশ শতকেও এরা অরণ্যবাসী, অরণ্যচারী। এরা জঙ্গলের মধ্যে ছোট ছোট লতায় পাতায় ছাওয়া কুঁড়ে ঘরে বাস করে। স্ত্রী পুরুষ নির্বিশেষে জঙ্গলের উপরেই, ফরেস্ট ওয়েলথ বা জঙ্গলের বনজ সম্পদের উপরেই এরা হচ্ছে পুরোপুরি নির্ভরশীল। আর এদের মধ্যে নারী পুরুষ সমানভাবে, যেমন সকালবেলা এদের বাড়ির ছেলেরা চলে যায় জঙ্গলে, গোসাপ শিকার করে, মধু শিকার করে, কাঠ কাটে, তেমনি মেয়েরাও যায় পার্শ্ববর্তী জলাশয়ে গেঁড়ি, গুগলি
তারপরে কেউ কেউ ছোট ছোট শাবলের মতো ফলা নিয়ে জঙ্গলের মধ্যে চুরকি আলু এ সমস্ত আহরণ করে, সন্ধ্যায় বাড়িতে ফিরে এসে তারা সেইগুলো খায়। অত্যন্ত মানে আজও একবিংশ শতকে যখন আমরা মঙ্গল গ্রহের দিকে যাচ্ছি, এরা কিন্তু আজও সুসভ্য জনজীবনে এদেরকে ফিরিয়ে আনা যায়নি। এখনো অরণ্যবাসী, অরণ্যচারী, সবার নিচে সবার পিছে সব হারাদের দলে। লোধা সম্পর্কে আপনার আগ্রহ? দেখুন, আমার জন্ম গ্রামে, কর্মও গ্রামে, তাই লোক সংস্কৃতির প্রতি অনুরাগ আমার আবাল্যের। যে জায়গাটায় আমি জন্মেছি এবং যে জায়গাটা আমার কর্মক্ষেত্র, সেই জায়গাটা হচ্ছে একেবারে লোধাদের যে নয়াগ্রাম বা ঝাড়গ্রামের যে বিভিন্ন ব্লক রয়েছে, বিশেষ করে কাছে নয়াগ্রামের সুবর্ণরেখার নদীর তীরে আমার জন্মস্থান। আমাদের এখানে সপ্তাহে একটা খুব বড় হাট হতো শনিবার, এখনো হয়, এখন দুটো হয়। সেই হাটে লোধারা কাঠ বিক্রি করতে আসতো এবং অনেক কথা স্মৃতি উঠে। এবং আমার বাবাকে সে ধরম বাপ করেছিল যে তুমি আজকে আমাকে জীবন দিয়েছ। সেই সূত্রে তার বাড়ি জামসোলা গ্রাম, আমার লোধা গ্রামে যাওয়া, তাদের কাছে যাওয়া, তাদের কথা শোনা, তাদের সঙ্গে কিছুটা হলেও সখ্যতা। পরবর্তীকালে যখন আমি এই পাঁচালী গান করি আরও সখ্যতাটা বাড়ে। তাই আমি মনে করেছিলাম যে একটা জঙ্গলাকীর্ণ এলাকায় বসবাসকারী উপজাতি যারা আজকে এখনও সমাজের মূল স্রোতে আসেনি, আমি গবেষক হিসেবে কি করতে পারি? আমি তো সরকার নয়, আমি মন্ত্রী নয়, এমএলএ নয়, এমপি নয়, কিন্তু গবেষক হিসেবে আমার কাজ জানা এবং জানানো। সেই কাজটাই করেছি সারা জীবন ধরে। ওদের কথা জেনেছি, কাগজে পত্রে লিখেছি, বিভিন্ন সভায় সেমিনারে বলেছি, এই পর্যন্ত। ঠিক আছে, চলো।